শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে আমরা এমন একজনের সম্পর্কে আলোচনা করতে চলেছি যার সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি একজন লড়াকু মানুষ। তিনি এক অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ, যিনি সারা জীবন তার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তিনি খ্যাতির মধ্য গগনে চূড়ান্ত জায়গায় তিনি সফল। এবং তাকে নিয়ে আজকে আলোচনা করার বিষয় সেটা হলো সম্প্রতি তিনি যে খবরটার শিরোনামে এসছেন সেটা হলো যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পুরস্কার দাদা সাহেব ফালকে তার নামে ঘোষণা করা হয়েছে। এই মাসের 8 তারিখে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করতে চলেছেন। তো এমত অবস্থায় এই মানুষটা সম্পর্কে হঠাৎ আমার ইচ্ছা হলো যে আমরা তো তার লড়াকু জীবনের দীর্ঘ ইতিহাস আমরা সবাই জানি, তার অপমান, তার সংঘর্ষ, তার সাফল্য, খ্যাতির মধ্য গগনে তার অনায়াসলব্ধতা কখনোই বলবো না, অত্যন্ত কষ্টসাধ্য এবং কষ্টার্জিত সাফল্য। তো এই সাফল্য আমরা সবাই জানি যে তার কষ্টার্জিত, অবশ্যই তার কষ্টার্জিত, এটা বলার বিন্দুমাত্র কোনো অপেক্ষা রাখে না। অবশ্যই তিনি যে জায়গাটা অ্যাচিভ করেছেন, আজকে যে জায়গাটায় পৌঁছেছেন, তা তার দীর্ঘদিনের সংগ্রামের ফল। কিন্তু আজকে আমি যে বিষয়টার উপরে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টা হলো, সবসময় জানবেন কোনো একটা অতি সাধারণ ঘরের অতি সাধারণ মানুষ তিনি যদি লড়াই করে কোনো একটা বিশেষ জায়গায় নিজেকে স্থাপন করতে পারেন, তখন আমরা সবাই বলে থাকি যে স্টার কাজ করেছে তার জীবনে। তাই হ্যাঁ, এটা ঘটনা, অতি সত্যি কথা এটা, যে স্টার যদি কারো জীবনে কাজ না করে তাহলে ওই সারা জীবন তাকে ওই কলুর বলদের মতোই ওই ভার বহন করেই যেতে হবে। দিন রাত এক করে তাকে পরিশ্রম করে যেতে হবে। কিন্তু আলটিমেট যে সাফল্য, আলটিমেট যে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু তিনি পাবেন না যতক্ষণ না তাকে ফাইনালি কোনো স্টার তাকে ফেভার করছে। তো আজকে আমরা যার সম্পর্কে আলোচনা করেছি বলার অবকাশ নেই, তার নাম গৌরাঙ্গ ওরফে মিঠুন চক্রবর্তী, যিনি অলরেডি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছেন, পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, এবং ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে যে বড় পুরস্কারটা, সবচেয়ে সম্মানজনক যে পুরস্কারটা দাদা সাহেব ফালকে, সেই পুরস্কারটা তিনি পেতে চলেছেন। এই মাসের 8 তারিখে ভারত সরকারের তরফ থেকে তার হাতে সেই মহামূল্যবান সম্মান তার হাতে সমর্পণ করা হবে, দাদা সাহেব ফালকে। এবার আসুন আজকে আমরা একটু মিঠুন চক্রবর্তীর স্টার লাক, মিঠুন চক্রবর্তী একজন খুব বড় স্টার, তো তার স্টার লাকটা আজকে আমরা একটু স্টাডি করে দেখি। দেখুন, মিঠুন চক্রবর্তীর যখন জন্ম হয়েছিল সেই সময় মিঠুন চক্রবর্তীর নাম বা তার পরবর্তীতে মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু মিঠুন ছিল না, গৌরাঙ্গ চক্রবর্তী। যে কারণে আমি এখানে দেখুন মিঠুন গৌরাঙ্গ চক্রবর্তী করেছি, ব্র্যাকেটে গৌরাঙ্গ, মিঠুন নামটা পরে এসছে। যাই হোক, তো সে গৌরাঙ্গ চক্রবর্তীর যখন জন্ম হয়েছিল সেই ডেট অফ বার্থটা ছিল 16 জুন 1950, শুক্রবার, সকাল 5:40 তিনি জন্মগ্রহণ করেন এবং কলকাতায়। তার জন্ম হয়েছিল যখন আকাশে মৃগশিরা নক্ষত্র ছিল, এবং সবচেয়ে বিশেষ ব্যাপার এখানে একটা বলার, সেটা হলো তার যখন জন্ম হয়েছিল তখন রাশিও ছিল মিথুন, লগ্নও ছিল মিথুন, রাশি লগ্ন দুটোই ছিল মিথুন। জানি না এটা কোইন্সিডেন্স কিনা, বা এটাও হয়তো স্টারের কোনো খেলা। সেটা হলো
এই গৌরাঙ্গ চক্রবর্তীর নামটা মিঠুন হবে সেইটা কিন্তু নির্ধারণ করেছিলেন তার জীবনের প্রথম পরিচালক, যিনি তাকে সুযোগ দিয়েছিলেন, সেই মৃণাল সেন। মৃণাল সেন গৌরাঙ্গ নামটা বললেন যে না, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ঠিকঠাক নয়, তোমার নাম মিঠুন করা হোক। এবার আপনারা বলতে পারেন মিঠুনের সাথে মিথুনের কি সম্পর্ক? এটা তো মিথুন রাশি আর মিথুন লগ্ন। হ্যাঁ, সম্পর্ক আছে। অবাঙালিরা দেখবেন উচ্চারণ করেন মিঠুন নয়, কিন্তু মিথুন। মিথুন চক্রবর্তী, मिथुन चक्रवर्ती ने ये किया, मिथुन चक्रवर्ती ने वो किया, मिथुन। তো হয়তো হতে পারে এটা নিউমেরোলজির কোনো ব্যাপার, যদিও মৃণাল সেন এটা তখন কিন্তু এই নিউমেরোলজির হিসাব জেনে করেননি, কিন্তু এটা আমাদের মিঠুনদার জীবনে এটা স্টার ফেভার করে যায়। মিঠুন চক্রবর্তী। যেটা বলছিলাম মিঠুন চক্রবর্তীর মিঠুন মিথুন লগ্ন এবং মিথুন রাশি। দেখুন এই লগ্ন বসে আছে মিথুন রাশির ঘরে, সেখানেই চন্দ্র, সেখানেই রবি। তো লগ্ন আর চন্দ্র দুটোই মিথুন, যেটা বললাম খানিক আগে আপনাদের। এবারে দেখুন বিশেষ বলার বক্তব্য যেটা, সেটা হলো এই যে এটা এই জায়গাটা প্রথম তার লগ্ন চাঁদা যোগ তৈরি হয়েছে। লগ্ন এবং চন্দ্র একই ঘরে থাকলে, লগ্ন আর চন্দ্র কারোর, লগ্ন আর রাশি কারোর একই হলে, তখন সেই জাতক বা জাতিকাকে বলা হয় লগন চাঁদা যোগের জাতক বা জাতিকা। তো তার একটা শুভ ফল আছেই। দ্বিতীয় যেটা, সেটা হলো যে চন্দ্র এবং রবি কম্বিনেশন, লগ্নতে চন্দ্র এবং রবির কম্বিনেশন, যেটাকে বলা হয় দিবানিশি যোগ। এই দিবানিশি যোগটা তাদের জন্য খুব ভালো যাদের শুক্র অত্যন্ত শুভ। এবার দেখুন মিঠুন চক্রবর্তীর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 একাদশ ভাবে শুক্র বসে আছে। একাদশ ভাব হলো আয় স্থান, মানে তিনি আয় করবেন এমন কোনো একটা প্রফেশন থেকে যেটা ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড। এবং সেটা কিরকম ধরনের ক্রিয়েটিভিটি, না যেটা এখানে দিবানিশি যোগ তৈরি করেছে লগ্নেতে, অর্থাৎ লাইট, লাইট ক্যামেরা। দিবানিশি মানে কি, লাইট অ্যান্ড শ্যাডোর একটা এফেক্ট থাকবে সেই জাতকের জীবনে, এবং সেটা অবশ্যই অভিনয়। কেন না এখানে শুক্র চলে আসছে। শুক্র হলো ক্রিয়েটিভিটির কারক গ্রহ, যে কোনো ধরনের ক্রিয়েটিভ আর্ট, তার থেকে ইনকাম। এবং সাথে রবি আর চন্দ্রের দিবানিশি যোগ, এই তিনটে মিলিয়ে তিনি যে একজন বড় অভিনেতা হবেন, এটা তার এই তিনটে ভাব দেখে পরিষ্কার একটা ইশারা আমরা পেলাম। আচ্ছা, এরপরে আসছি লগ্ন থেকে তার তৃতীয় ভাবে শনি বসে আছে। তৃতীয় ভাবকে বলা হয় পরাক্রমের ঘর। তৃতীয় ভাব হলো পরাক্রমের ঘর। সেই পরাক্রমের ঘরে শনি বসে থাকার অর্থ হলো সেই জাতক বা জাতিকা যার লগ্ন থেকে তৃতীয় ভাবে বা রাশি থেকে তৃতীয় ভাবে শনি বসে থাকে, তার মানে তিনি অত্যন্ত পরাক্রমী হবেন, অর্থাৎ তিনি অত্যন্ত লড়াকু হবেন, তিনি অত্যন্ত সংগ্রামী হবেন, তার সারা জীবনটাই সংগ্রামে কাটবে। এবার সেই সংগ্রাম তাকে আরো বেশি প্রবল সংগ্রামী করে তুলেছে। কেন না, তিনি আগেই আপনাদের দেখালাম যে মৃগশিরা নক্ষত্রে তার জন্ম, এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল। ঠিক আছে, তো অটোমেটিক মঙ্গল আর শনি দুটোই তাকে কিন্তু এই সংগ্রামী হওয়ার সুযোগটা তৈরি করে দিয়েছে, মঙ্গল আর শনি। আচ্ছা, এবারে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 নম্বর ভাব হলো নবম ভাব, মানে ভাগ্য ভাব। এই ভাগ্য ভাবে মিঠুন চক্রবর্তীর বৃহস্পতি বসে আছে, দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি কি দান করে, তাকে সফলতা দান করে। সেই জাতক বা জাতিকার নবমে যদি বৃহস্পতি বসে থাকে সেটা অত্যন্ত শুভ। কেননা সেই বৃহস্পতি তাকে যেটা দান করবে সেটা হলো সফলতা বা সাফল্য। ওই যে খানিক আগে বললাম
যে কলুর বলদ হয়ে তো আমরা সবাই খেটে চলেছি, সবাই কাটছি আমরা কলুর বলদ হয়ে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যাকে বলা হয়। মিঠুন চক্রবর্তীও খেটেছেন এবং খাটছেন, কিন্তু সফলতা বা সাফল্য কিন্তু প্রত্যেক সংগ্রামীর জীবনে, প্রত্যেক লড়াকু মানুষের জীবনে কিন্তু সফলতা বা সাফল্য আসে না। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে সংগ্রাম করতে করতেই তার জীবন শেষ হয়ে গেল। শ্রমিক শ্রেণী বলা হয় তাকে, যে সারা জীবন তিনি লড়াই করে গেলেন, কিন্তু ওই লড়াই করে গেলেন, কিন্তু সেই অর্থে কোনো সফলতা বা সাফল্য তিনি পেলেন না। তো মিঠুন চক্রবর্তীর স্টার ফেভার করেছে, সবচেয়ে বড় স্টার ফেভার কি করেছে জানেন? সেটা হলো বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যেটা তার নবম ভাগ্যভাবে বসে আছে। এবং ভাগ্যভাব থেকে বৃহস্পতির তিনটে দৃষ্টি হয়, শুধু ভাগ্যভাবে বসে থাকা নয়। এইখান থেকে বৃহস্পতির তিনটে দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। এবার পঞ্চম দৃষ্টিটা কোথায় পড়ছে আমরা দেখি, 1 2 3 4 5 লগ্নেতেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই জাতকের উপর বৃহস্পতির কৃপা অবশ্যই আছে এবং থাকবে এবং ছিল। ঠিক আছে, বৃহস্পতির কৃপা ভিন্ন এত সফলতা, এত সাফল্য পাওয়া সম্ভব নয়। এবার ঘটনাটা হলো শুধু এখানেই নয়, বৃহস্পতি বসে আছে কত ডিগ্রিতে আমরা সেটা দেখি, ডিগ্রিটাও একটা বড় ফ্যাক্টর। শুধু নবম ভাবে বসে থাকলেই হবে না, বৃহস্পতি কত ডিগ্রিতে বসে আছে দেখুন। এখানে বৃহস্পতি বসে আছে 14 ডিগ্রিতে, যেটাকে বৃহস্পতির যুবাবস্থা বলে। তো বৃহস্পতি যুবাবস্থা নিয়ে 14 ডিগ্রিতে বসে আছে নবম ভাবে, মানে দারুণ ফল, দারুণ সফলতা এই জাতককে বৃহস্পতি দেবে। তবে অবশ্যই বৃহস্পতি তাকেই সফলতা দান করে যে কিন্তু লড়াইটা করে। আর বৃহস্পতির যদি এই কৃপাটা মিঠুন না পেতেন, তাহলে কিন্তু তার জীবনে এই পরিমাণে সফলতা বা সাফল্য কিন্তু তিনি পেতেন না। তার কারণ হলো তার দশম ভাব বা কর্মভাবে কিন্তু বসে আছে রাহু। রাহু যে ঘরে বসে থাকে সেই ঘরে ডিস্ট্রাকশন করে কিন্তু রাহু, সে যে ঘরে বসে থাকুক। যদি শিক্ষাভাবে বসে থাকে চতুর্থে, তো প্রাথমিক শিক্ষায় তার সেই জাতক বা জাতিকার ক্ষতি করবে রাহু, বাধা তৈরি করবে রাহু। পঞ্চম ভাবে বসে থাকলে উচ্চশিক্ষায় বাধা তৈরি করবে রাহু। সেরকম দশম ভাবে যদি বসে থাকে রাহু, তাহলে কর্মভাবে বাধা তৈরি করবে, যে কারণে মিঠুন চক্রবর্তীকে কিন্তু প্রবল সংগ্রাম করতে হয়েছে সারা জীবন। এমনি মুখ দেখে তার সাফল্য কিন্তু আসেনি, বা একটু তিনি ডান্স করে দিলেন তাতেই কিন্তু তার সফলতা বা সাফল্য আসেনি। তাকে কিন্তু প্রচন্ড লড়াই করতে হয়েছে। এই লড়াইয়ের, তার এই যে লড়াইটা, তার লড়াইয়ের সফলতা কে করেছে? দুটো স্টার, একটা হলো শনি তার তৃতীয় পরাক্রম ভাবে বসে থেকে, এবং আর একটা মঙ্গল। মঙ্গল কিন্তু এখানে দশম ভাবে সমসপ্তমে মঙ্গল দৃষ্টি দিচ্ছে। মঙ্গল এখানে বসে আছে চতুর্থ ভাবে বসে, তার দশম ভাব যেখানে রাহু বসে আছে সেখানে মঙ্গল সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে। ফলে মঙ্গলও কিন্তু এখানে রাহুকে অনেকটা ডমিনেট করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন মিঠুন চক্রবর্তীর এই লড়াইয়ে আলটিমেট তিনিই কিন্তু জিতেছেন। হ্যাঁ, তাকে অনেক অপমানিত হতে হয়েছে, অনেক জায়গায় লাঞ্ছিত হতে হয়েছে, অনেক জায়গায় তাকে চরম অসম্মানিত হতে হয়েছে, কিন্তু আলটিমেট কিন্তু তিনি উইন করেছেন, কিন্তু সেটা এতগুলো স্টারের ফেভারে। আচ্ছা, এবারে আর একটা জিনিস আপনাদের দেখাই, বৃহস্পতি যে শুধু নবম ভাবে বসে আছে তাই নয়, বৃহস্পতি যে শুধু 14 ডিগ্রিতে বসে আছে শুধু তাই নয়, বৃহস্পতির আর একটা বিরাট অবদান আছে মিঠুন চক্রবর্তীর জন্মকুণ্ডলিতে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. যেটা বলছিলাম সেটা হলো বৃহস্পতি যে শুধু তার 14 ডিগ্রিতে তার নবম ভাগ্যভাবে বসে আছে তাই নয়, বৃহস্পতি মিঠুন চক্রবর্তীর জীবনে আরো সফলতা দান করেছে, আরো বেশি তাকে তার লড়াইয়ে তাকে পুরস্কৃত করেছে। সেটার অন্যতম সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো বৃহস্পতি তার ক্ষেত্রে বর্গোত্তম। বৃহস্পতি মিঠুন চক্রবর্তীর জন্মকুণ্ডলিতে বর্গোত্তম। এই বর্গোত্তম কাকে বলে?
যখন কোনো গ্রহ তার রাশি ছকে মানে রাশিচক্রে এবং তার নবাংশ চার্টে মানে D1 চার্ট এবং D9 চার্ট দুটোতেই যখন কোনো গ্রহ একই রাশিতে অবস্থান করে, দেখুন রাশিচক্রে মিথুন চক্রবর্তীর বৃহস্পতি গ্রহ বসে আছে কোথায়, না কুম্ভ রাশিতে। আবার নবাংশ চার্টেও বৃহস্পতি কোথায় বসে আছে, না সেই কুম্ভ রাশিতে। কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখুন অন্য কোন গ্রহ, সে কি বুধ, কি চন্দ্র, কি রবি, কি রাহু, কি শুক্র, কি মঙ্গল, কি কেতু, কি শনি, আর কোন গ্রহ কিন্তু একই রাশিতে অবস্থান করছে না, মানে রাশিচক্রের রাশিতে এবং নবাংশ চার্টের রাশিতে, নবাংশ চক্রের রাশিতে আর কোন গ্রহ কিন্তু একই রাশিতে অবস্থান করছে না এক্সেপ্ট বৃহস্পতি। বৃহস্পতি দুটো চক্রেই D1 চার্ট এন্ড D9 চার্ট দুটোতেই কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। এটাকে বলা হয় বর্গোত্তম। আর বর্গোত্তম যদি কারো জন্মকুণ্ডলিতে কোনো শুভ গ্রহ যদি বর্গোত্তম হয় এবং সেই শুভ গ্রহ বৃহস্পতির মতো যদি কোনো নৈসর্গিক শুভ গ্রহ যদি বর্গোত্তম হয় কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে, তবে সে নিশ্চিন্ত মনে লড়াই করে যেতে পারে। হ্যাঁ, লড়াইটা অবশ্যই তাকেই করতে হবে। বিনা লড়াইতে বৃহস্পতি কখনো কারোকে সফলতা দান করে না। লড়াই তো তাকে করতেই হবে, সংগ্রাম তো তাকে করতেই হবে, কিন্তু আলটিমেট সেই সংগ্রামের পুরস্কার কিন্তু সেই জাতক বা জাতিকা অবশ্যই পাবে, যেটা মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও হয়েছে। মিঠুন চক্রবর্তীর জীবনেও তার লড়াই, তার সংগ্রাম সমস্ত কিছুকে কর্নিশ করে বলছি, সমস্ত কিছুকে কর্নিশ করছি। মিঠুন চক্রবর্তীর জীবনে তার লড়াই, তার সংগ্রাম, তার একরোখা মনোভাব, তার অনমনীয়তা, তার প্রতিভা, তার ট্যালেন্ট, সমস্ত কিছুকে কর্নিশ করে বলছি যে তার এই জন্মকুণ্ডলিতে এবং জন্মছকে নবাংশ চক্রে যদি বৃহস্পতির এত এত অপার কৃপা যদি না দেখা যেত, তাহলে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে মিঠুন চক্রবর্তীর লড়াইও কি তাহলে এরকম শিরোপা পেত, নাকি আম জনসাধারণের লড়াই যেমন দিনান্তের শেষে দিনান্তের ক্লান্ত রবির মতোই যেমন নিস্তেজ হয়ে যায়, সেরকম তার জীবনেও হতো। ফলে বৃহস্পতি আমি সবার ক্ষেত্রে বলি, এই দেবগুরু বৃহস্পতি এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ যে কোথা থেকে মানুষকে কোথায় তুলে দিতে পারে ধারণাও করা যায় না। এ যারা বৃহস্পতির কৃপা লাভ করেছেন, কৃপা ধন্য হয়েছেন, আশীর্বাদ পুষ্ট হয়েছেন, একমাত্র সেই সব জাতক বা জাতিকাই জানেন, আর একমাত্র জ্যোতিষীরা জানেন যে বৃহস্পতির মহিমা মানুষকে কি করতে পারে, কোথা থেকে কোথায় মানুষকে পৌঁছে দিতে পারে। তবে সবশেষে আর একটা কথা বলবো, আমি জানি না মিঠুনদা আমার এই ভিডিও দেখবেন কিনা, তবে পরিশেষে একটা কথাও তাকে জানিয়ে রাখি, সেটা হলো ওনার কিন্তু এখন কেতুর মহাদশা চলছে, কেতুর মহাদশা এবং রাহুর অন্তর্দশা চলছে। আর এই কেতুর মহাদশা রাহুর অন্তর্দশায় কিন্তু খুব সাবধানে থাকা লাগে, খুব সতর্কতার সাথে চলা লাগে। কেননা এই কেতুর মহাদশা রাহুর অন্তর্দশায় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, নানান রকম হ্যামারেজ দেখা দিতে পারে। সেটা ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, সেটা এক্সটার্নাল হ্যামারেজ হতে পারে, সেটা কোনো যে কোনো ধরনের অ্যাটাক হতে পারে, ঠিক আছে, এবং যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট। ফলে দাদা, আপনাকে আমরা সশ্রদ্ধ চিত্তে অভিবাদন করি, আপনাকে আমরা অভিনন্দন জানাই। আমরা বাঙালিরা গর্বিত, আপনার এই চূড়ান্ত সাফল্যে আমরা সত্যিই গর্বিত, আমরা আনন্দিত। সত্যি আপনি অনেকের জন্য, অনেক বাঙালির জন্য, অনেক খেটে খাওয়া মানুষের জন্য, অনেক লড়াকু মানুষের জন্য আপনি কিন্তু অনুপ্রেরণা স্বরূপ। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি নিজের শরীরের প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখবেন, কেননা আপনার কেতুর মহাদশা রাহুর অন্তর্দশা চলছে। আর খুব সাবধানে আপনি শুটিং করবেন এবং চলাফেরা করবেন, কেননা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু আপনার এখন চলছে। যাই হোক, আপনি ভালো থাকুন দাদা, আরো ভালো ভালো অনেক সিনেমা, অনেক কাজ আপনি আমাদের উপহার দিন, আমরা দেখে আমাদের চোখ ধন্য হোক, আমরা আনন্দিত হই, আমরা উল্লসিত হয়ে উঠি, আমরা আনন্দে
গর্বে আমাদের বুক ফুলে উঠুক যে এই তো সেই বাঙালি, আমাদের মিঠুন চক্রবর্তী। সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।